নাকি তুই তোর বাবা মার অবৈধ সন্তান? তোর কি জন্মের ঠিক আছে? দীপ্ত, তোমার কত বড় সাহস! তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো? কোথায় কোথায় তোর সে রাজপুত্র? ওই যে দাঁড়িয়ে আছি। ওর নামই দীপ্ত। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু ওর সাথে কথা বলে আসি। তুমি ওর ইন্টারভিউ নেবে নাকি? আরে আমার একমাত্র বোন বলে কথা, একটু তোকে বাজিয়ে দেখতে হয়। দেখো ভাইয়া, তুমি কিন্তু ওকে বেশি কঠিন প্রশ্ন করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি একটু ওর সাথে কথা বলে আসি। আচ্ছা, তুমি কি দীপ্ত? জি, আমার নাম দীপ্ত। আচ্ছা তুই একটা কথা বলতো, পৃথিবীতে এত মেয়ে থাকতে তুই আমার বোনের পিছনে কেন লাগলি? তোদের মতো গরিব ছোট লোকদের না একটাই সমস্যা, বড় লোক কোনো মেয়ে দেখলে বড় বড় স্বপ্ন দেখা শুরু করে দিস। আমি তো স্বপ্ন দেখিনি স্যার, আমি ভালোবেসেছি। আর ভালোবাসা তো কখনো ধনী গরিব দেখে হয় না। কি ভালোবাসা? তোর মুখে না ভালোবাসা কথাটা মানায় না। ভালোবাসতে গেলে না একটা স্ট্যাটাস লাগে, আর তোর স্ট্যাটাস কি? এই পুরনো শার্ট, পুরনো প্যান্ট, এই পুরনো জুতা? স্যার, মানুষকে পোশাক দেখে বিচার করতে হয় না। বাইরের পোশাকটা নোংরা হলেও ভিতরের মনটা সুন্দর হতে পারে। মন? তোর মন ধুয়ে কি আমি পানি খাবো? তোর মতো গরিব ছোট লোক থার্ড ক্লাস ছেলেরাতে আমার বোনকে কখনোই তুলে দেবো না। আমার বোনের অনুরোধে আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই যে এতটা গরিব এটা আমি আগে জানতাম না। দেখুন স্যার, আপনি কিন্তু এবার একটু বেশি মাত্রায় বলে ফেলছেন। তোর মতো ছেলেদের না এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই ভুল। আচ্ছা তুই একটা সত্যি করে কথা বলতো, তোর বাবা মা কি তোকে রাস্তাঘাট থেকে কুড়িয়ে এনেছে, নাকি তুই তোর বাবা মার অবৈধ সন্তান? তোর কি জন্মের ঠিক আছে? দীপ্ত, তোমার কত বড় সাহস! তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলেছো? দেখো জুলি, তুমি বিশ্বাস করো, আমি এমনিতে ওনার গায়ে হাত তুলিনি। উনি আমার বাবা মায়ের চরিত্র নিয়ে কথা বলেছে। দেখ জুলি দেখ, তো কতটা মিথ্যা কথা বলে। আর তুই এই ছেলেটার জন্য আমার সাথে জেদ দেখালি। আমি শুধুমাত্র মা বাবার পরিচয় জানতে চেয়েছি, আর ও বকাটা ছেলের মতোই রাস্তার উপর আমার গায়ে হাত তুললো। তুমি যে এতটা বাজে ছেলে তা আমি জানতাম না। যদি জানতাম তোমার সাথে আমি সম্পর্কেই জড়াইতাম না। তুমি আমার ভাইকে অসম্মান করেছো, আমার ভাইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছো। আমি তোমার সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখতে চাচ্ছি না। ভাইয়া চলো। জুলি, কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? জুলি, তুমি মাত্র 2 মিনিট আমাকে সময় দাও, আমি তোমার সাথে একটু কথা বলবো। তুমি আমার সাথে একটু পাশে চলো না। আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ জুলি, চলো না, তোমার সাথে একটু কথা আছে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, চলো না। হাত ছাড়েন। জুলি, আশেপাশে অনেক মানুষজন আছে, তোমার সাথে আমার ব্যক্তিগত কথা আছে। তুমি একটু পাশে চলো না প্লিজ। বললাম না আপনার সাথে কোনো কথা নেই, পথ ছাড়েন আপনি। চলো না, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। হ্যাঁ বলুন। আচ্ছা জুলি, তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না, নাকি না চিনার ভান করছো বলো তো?
বললাম তো আমি আপনাকে চিনতে পারছি না। আপনি ছাড়ুন আমার হাতটা। তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো ওই দিন যেটা হয়েছে না বুঝেই হয়েছে, আমার কোনো দোষ ছিল না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবাসি জুলি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ 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 এমন করো না। আশেপাশে মানুষজন আছে, দেখে ফেললে খারাপ ভাববে। আছে দেখ কি হচ্ছে এখানে, হচ্ছে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। চল তো। বললাম তো আমার হাতটা ছাড়ো না। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ভাই আপনারা আসুন, আমাদের পার্সোনাল ব্যাপার। আপু, আপনি কি ছেলেটাকে চেনেন? না না, আমি ওকে চিনি না। রাস্তার মাঝে আমাকে একা পেয়ে ডিস্টার্ব করছে। সালা রাস্তায় মেয়ে মানুষ দেখলেই লোল পড়ে, তাই না? মার সালাকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আর মারিস না। আর মারলে তো সালা মরে যাবে। চল চল। চাচি, এ কি কি হয়েছে? তোর এই অবস্থা কেন? মা তেমন কিছু হয়নি, ওই সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। তোকে আমি কতবার বলেছি রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানে চলবি, তুই আমার কোনো কথাই শুনিস না। আরে মা বললাম তো তেমন কিছু হয়নি, সামান্য একটু পড়ে গিয়ে ব্যথা লেগেছে। 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। আচ্ছা নে হয়েছে, এবার রেস্ট করবি। চাচি ধরুন। এভাবে আর কতদিন দীপ্ত? দিনের পর দিন তো নিজেকে শেষ করে দিচ্ছিস। ও আমাকে বুঝলো না রে শুভ্র, রাস্তার ছেলেবেলা দিয়ে আমাকে মার খাইয়েছে। আমি ওকে কতটা বিশ্বাস করেছিলাম। তুই বিশ্বাসের কথা বলছিস? তুই নিজেই তো একটা স্বার্থপর। আমি স্বার্থপর? হ্যাঁ স্বার্থপর। তুই একটা মেয়ের জন্য কাঁদছিস, যে মেয়েটা তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওদিকে তোর মা, দিনের পর দিন তোর মা তোর চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। শোন, চাচির বয়স হয়েছে, আল্লাহ না করুক তোর চিন্তায় তার যদি কিছু একটা হয়ে যায়, তুই এ কথা কি কখনো একবার চিন্তা করেছিস? একটা কথা সবসময় মনে রাখিস, পৃথিবীতে মা বাপের উপরে কেউ আপন হয় না। চিন্তা যদি করতেই হয় তোর ওই মাকে নিয়ে চিন্তা কর, ওই মেয়েকে না। আমি আর কাঁদবো না, আমি আর কারোর জন্যই কাঁদবো না, আমি আর কাঁদবো না। হ্যাঁ, এবার একটা পুরুষ মানুষের মতো কথা বলেছিস। চল, এবার আর চোখের জল না, নিজের জেদটাকে শক্তিতে রূপান্তর কর। পৃথিবীর টাকার গোলাম রে ভাই, এখানে ইমোশনের কোনো দাম নেই। বুঝতে পেরেছি বন্ধু, বাদ দে সব। চল, মন খারাপ করে থাকিস না। চল চল। সোনার গহনা? এত গহনা তুই কোথায় পেলি? আর এগুলো দিয়ে তুই কি করবি? এগুলো আমার মায়ের গহনা, আমার মা আমাকে এই গহনাগুলো দিয়েছে। আমি আজ থেকে নতুন যাত্রা শুরু করতে চাই, ধনী হওয়ার যাত্রা। আরে ভাই, ধনী হওয়া কি হাতের মোয়া যে কিনলাম আর খেয়ে ফেললাম? তুই ঠিকই বলেছিস, কিন্তু ধনী তো আমাকে হতেই হবে। তাহলে এখন কি করবি ভাবছিস? শোন, তোর বাজারে একটা ঘর আছে না, পুরনো ঘর,
ওই ঘরটা আমার লাগবে। আমি এই গহনাগুলো বিক্রি করে নতুন একটা কাজ শুরু করব। তা হঠাৎ এই পরিবর্তন? পরিবর্তন হওয়াটা জরুরি বন্ধু। জেদ শুধু অন্যের উপর না, কখনো কখনো নিজের উপরেও দেখাতে হয়। চিন্তা করিস না ভাই, আমি তোর বন্ধু। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোর সাথে আছি। আরে বাবা, বাজারে পড়ে থাকা ছোট্ট দোকানটাকে তুই তো বিশাল বড় অফিস বানিয়ে ফেলেছিস। বস বস। হ্যাঁ অবশ্যই, আমি না বসলে কে বসবে? তারপর শোন, এই ছোট্ট দোকান থেকে বড় অফিস বানিয়েছি শুধুমাত্র বিজনেস করার জন্য না। আমার বড় একটা প্ল্যান আছে। আমি সারা শহরের পাইকারি বাজারে রেট ট্র্যাক করছি। বলতে পারিস অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করছি। ঠিক আছে, কিন্তু সাধারণ কৃষকরা তো এই কম্পিউটার নেটওয়ার্ক এগুলো তো বুঝবে না। হ্যাঁ, আমি সেটা খুব ভালো করে জানি। তারা শুধুমাত্র বুঝবে দাম আর পরিষেবা। আমি সরাসরি চাষিদের থেকে আর বড় বড় মিল থেকে কাঁচামাল আনো। মাঝখানে যে দালাল থাকে না, এদেরকে বাদ দিয়ে দিব। তাহলে বাজারের যে মূল্য তার থেকে 10% কমে সবার কাছে এই মালগুলো আমি পৌঁছে দিতে পারবো। কেমন? আরে বাবা, তুই তো রীতিমতো গেম চেঞ্জার হয়ে গেছিস। শুভ্র শোন, জেদ যখন মাথায় চাপে না, তখন ব্রেন সুপার কম্পিউটার মতো কাজ করে, বুঝলি? আমি এই আইডিয়া থেকে ডোর টু ডোর ডেলিভারি সিস্টেম চালু করব। মানে মানুষ ঘরে বসেই তাদের প্রয়োজনীয় জিনিস পাবে। বুঝেছি, খুবই ভালো আইডিয়া। আচ্ছা, সবাই বাইরে ওয়েট করছে, চাচিও চলে এসেছে। চল, কেক কেটে উদ্বোধন করতে হবে না? চল। ওইটা নিয়ে তো চিন্তা করা লাগবে না, ওদের ওই ডিল তো, ওটা ফাইনাল হয়ে যাবে। ওটা দারুণ একটা ডিল হবে। বস, কার একটা ফোন? আরে হবে কারো না কারো ফোন, রাখ না। আরে না, আসল মালিককে ফোনটা ফিরিয়ে দিতে হবে, না হলে কে না কে এসে নিয়ে যাবে। ফোনের মধ্যে অনেক দরকারি ডকুমেন্টস থাকে। তুই সে ফোন নিয়েই পড়ে আছিস। কি চা নিব না কফি? কফি অর্ডার দে। ভাই 2টা কফি। এক্সকিউজ মি, দেখুন তো আপনি কি এটা খুঁজছেন? হ্যাঁ, এটা তো আমারই ফোন। থ্যাংক গড, থ্যাংক ইউ সো মাচ। একটা ফোনের জন্য এত ধন্যবাদ দেওয়ার কি আছে? হতে পারে এটা শুধুমাত্র একটা ফোন, কিন্তু এটার সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। আমার মা বেঁচে নেই, তবে এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। তাই আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমি শ্রুতি। আমি দীপ্ত। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি, আপনাদের বিলটা কি আমি দিতে পারি? না না, ঠিক আছে, থ্যাঙ্কস। তা কেন? আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আমি এইটুকু করব না? এই বিলটা আমি দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সাথে কিন্তু আপনাকেও জয়েন করতে হবে। রাজি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 3টা কফি দিন। ভাই কফি 2টা না, 3টা। আরে তুই চলে এসেছিস? কি খবর বলতো? বন্ধু, দারুণ একটা খবর আছে। জুয়েল সাহেবের কোম্পানির অবস্থা খুবই খারাপ। ব্যাংক থেকে ওদের কোটি টাকার লোন ডিফল্ট করেছে, আর তাছাড়া ওদের কোম্পানির মাল বাইরে কেউ নিতে চাচ্ছে না। আর কর্মচারীদের কি অবস্থা? আরে ওরা তো 3 মাস বেতন পায় না, কোম্পানিতে তালা ঝুলছে। আর তাছাড়া জুয়েল সাহেব পাওনাদারদের ভয়ে বাড়ি থেকে তো বেরই হচ্ছে না। শুভ্র,
সময় খুব অদ্ভুত জিনিস রে। যে মানুষটা একদিন আমাকে অযোগ্য বলেছিল, পথের ভিখারি বলেছিল, সেই মানুষটা আজকে নিজের যোগ্যতাই প্রমাণ করতে পারছে না। সে নিজেই পথের ভিখারি হতে বসেছে। ঠিক বলেছিস। শোন, ওদের যত লোন আছে সব লোন আমরা শোধ করব। তার মানে ওদের কোম্পানি আমাদের কোম্পানির আন্ডারে থাকবে। আর ওই যে ওদের বাড়িটা আছে, ওইটা কিন্তু ওদের শেষ সম্বল। ওইটাই তো আমার প্রধান টার্গেট। ওই বাড়িটা আমার চাই। যে করেই হোক ওই বাড়িটা তুই কিনবি, তবে সাবধান, শেষ মুহূর্ত পর্যন্ত যেন জানতে না পারে যে বাড়িটা আমি কিনেছি। তার মানে বাড়িটা তোর নামে কিনবি। ওরা জানবে প্রাকৃতিকভাবে ওদের পতন হয়েছে, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়বো আমি। গাড়ি সাব্বাস দীপ্ত, তুই তো একদম ঠান্ডা মাথার খুনি হয়ে গেছিস রে। খুনি না, আমি শুধুমাত্র বদলা নিচ্ছি, আমাকে করার সমস্ত অপমানের বদলা। সময় এসে গেছে প্রতিশোধ নেয়ার। তুই যা, ব্যাংকে যা, তারপরে উকিলের সাথে কথা বল, পেপারসগুলো রেডি কর, আর আগামীকাল সকালে জুয়েল সাহেবের বাড়িতে যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দীপ্ত, এই যে তুমি প্রতিশোধ নিতে গিয়ে নিজের শান্তিটা হারিয়ে ফেলছো না তো? আরে না, আমি শুধুমাত্র প্রতিশোধ অথবা বদলা নিচ্ছি তা নয়। এটা আমার মা বাবার অপমানের জবাব, আমার মায়ের সম্মানের জয়, আমার মতো অনেক মধ্যবিত্ত ছেলেদের স্বপ্নের জয়, যাদেরকে শুধুমাত্র পোশাক দেখে বিচার করা হয়। দীপ্ত, আমি সবসময় তোমার পাশে আছি। আর হ্যাঁ, তুমি শুধু জুয়েল সাহেবকে হারাবে না, নিজেকে অনেক বড় মানুষ হিসেবে প্রমাণ করবে। হ্যাঁ, আমি জানি সবসময় তুমি আমার পাশে আছো। আমি আমার স্বপ্ন পূরণ করব, অবশ্যই করব। আমি প্রমাণ করব যে মানুষ জন্মে নয়, কর্মে বড় হয়। আচ্ছা শোনো না, দেরি হয়ে যাচ্ছে, চলো বাসায় যাই। চলো। মিস্টার জুয়েল, মিস্টার জুয়েল। কে আপনি? আর এবার চিল্লাচ্ছেন কেন? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। শুনলাম আপনার ফ্যাক্টরিতে নাকি তালা ঝুলছে। তাছাড়া ব্যাংক থেকে লোন পরিশোধের জন্য নোটিশ দিয়েছে। হ্যাঁ, তাতে আপনার কি? আপনার বাড়িটা কিনতে চাচ্ছি। কত বিক্রি করবেন? আমি 1 কোটি দিচ্ছি। এত বড় বাড়ি আপনি মাত্র 1 কোটি টাকা দিবেন? দেখুন, আপনার এখন যে অবস্থা, যে রেপুটেশন আপনার, তাতে আমি 1 কোটি দিচ্ছি, ইটস গুড এনাফ। অন্য কেউ হলে এটাও দিবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার বাড়ি ছাড়ার জন্য আমাকে 15 দিন সময় দিতে হবে। এই নিন চেক, আর এই পেপারসে একটা সাইন করে দিন। ওকে, এই নিন আপনার পেপারস। মা, এই দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটি কে? মা, ও তোমার হবু বৌমা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা। তা তুমি আমায় আন্টি কেন বলছো? আমার ছেলে তো পরিচয় করিয়ে দিল, তুমি এখন থেকে আমাকে মা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে মা। আমার বৌমা তো খুব সুন্দর। তা একেবারে বাড়িতে কবে নিয়ে আসবি? আনবো আনবো মা, আনার আগে তোমাকে একটা সারপ্রাইজ দেবো তাই। আচ্ছা ঠিক আছে। বৌমা আমাদের বাড়িতে প্রথম এলো, মিষ্টি মুখ করাতে হবে না? তোরা বস, আমি মিষ্টি নিয়ে আসি। মা, তোমার বৌমাকেও সাথে নিয়ে যাও। এসো মা, এসো। এই নিন আপনাদের এই বাড়ির দলিল, বাড়ির চাবি।
বোন চল। মিস্টার জুয়েল, এত ব্যস্ততা কিসের? একটু তো দাঁড়ান। শুনবেন না আপনার এই বড় বাড়িটা কে কিনলো? আজ থেকে ঠিক 1.5 বছর আগে আপনি যে ছেলেটাকে ভিখারি ছোট লোক বলে অপমান করেছিলেন, সেই ছেলেটাই কিন্তু আপনার এই বাড়িটা কিনেছে। মানে? দীপ্ত, তুমি এখানে? হ্যাঁ, আমি সেই ভিখারি, যে ভিখারি তোমাদের এই বাড়ি আর সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। কিন্তু এসব কিভাবে সম্ভব? একটা কথা সবসময় মনে রাখবে, মানুষের সারা জীবন একই অবস্থান থাকে না। উপরওয়ালা যদি চান তাহলে একজন সাধারণ মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারেন, আর একজন কোটিপতিকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারেন। কখনো ধন সম্পদ দিয়ে মানুষকে অহংকার করা উচিত না, কারণ ধন সম্পদ চিরস্থায়ী নয়। টাকা দিয়ে দুনিয়ার সব কিছু কেনা গেলেও মানুষের মন কেনা যায় না, মানুষের হৃদয় জয় করা যায় না। আজকে তোমাদের অহংকারই তোমাদেরকে আজ এখানে নামিয়ে নিয়ে এসেছে। আমি শিখেছি মানুষের মূল্য টাকা পয়সা ধন দৌলতে হয় না, মানুষের মূল্য হয় তার নিষ্ঠা এবং পরিশ্রমে আর মানসিকতায়। তুই ঠিক কথা বলেছিস বাবা, তোর ভিতর নিষ্ঠা ছিল, পরিশ্রম ছিল বলে আজ এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছিস। ভাই, তুমি আমাদের মাফ করে দাও। মাপ? আমি আপনাকে মাপ করে দিয়েছি, কিন্তু আমি কোনো কিছু ভুলে যাইনি। আপনার মনে আছে একদিন আপনি আমাকে কি বলেছিলেন? আপনি বলেছিলেন মানুষের পোশাক দেখলে বোঝা যায় তার যোগ্যতা কেমন। ঠিক আছে, আজকে দেখুন আমার পোশাক কেমন আর আপনার পোশাক কেমন। এবার বলুন তো কার যোগ্যতা বেশি? দীপ্ত, তুমি আমাদেরকে মাফ করে দিয়ে এই বাড়িতে থাকতে দাও। তুমি যদি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে আমাদের যে রাস্তায় গিয়ে থাকতে হবে। হ্যাঁ, থাকতে দিতে পারি, তবে একটা শর্তে। তোমরা যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার কর্মচারী হয়ে থাকতে হবে, মানে এই বাড়ির চাকরের মতো। কি পারবে তো? শোনো, পুরুষ জেদ করলে শুধুমাত্র ধ্বংস হয়ে যায় তা নয়, সেই ধ্বংসস্তূপ থেকে আকাশচুম্বী একটা পাহাড় বানাতে পারে। শুভ্র, তুই ওদেরকে চলে যেতে বল। দুটি সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো দীপ্ত, না হলে নতুন করে গড়ার পথ পাওয়া যায় না। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। জুয়েল সাহেব, বাড়িটা শেষবারের মতো দেখে নিন, কারণ আর ভবিষ্যতে কোনোদিন এই বাড়িতে ঢুকতেও পারবেন না। শুভ্র, মা চলো। কি ব্যাপার, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? আসুন।